নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পে আপনাদেরকে স্বাগত। আজকের বিশেষ নিবেদন বিপ্লব মজুমদারের লেখা অন্ধকারের অবয়ব। বলিস কি, বিয়ে হলো না তোর, অথচ বলছিস কাল থেকে তুই বরের বাড়ি থাকবি? নাতনির কথায় বিস্ময়ে কপালে চোখ ওঠে অশীতিপর বৃদ্ধা বিনোদবালার। এমন কথা কেউ শুনেছে কোনো কালে? জিনিসপত্র গোছগাছ করতে করতে রূপান জবাব দেয়, হ্যাঁ গো দিদু, হ্যাঁ, তোমাদের কালে না হলেও এখনকার কালে হচ্ছে। সে আদর করে দিদুর গালটা একটু টিপে দেয়, ফের ব্যস্ত হয়ে পড়ে ব্যাগ গোছাতে। বিনোদবালা খানিকক্ষণ হাঁ করে চেয়ে থাকেন, আপ্রাণ চেষ্টা করেন বোঝার নাতনি রূপানের কথা সত্যতা কতটা বা আদৌ সত্য কিনা। তারপর পায়ে বাতের মলম ডলতে ডলতে বলেন, কি যে বলিস দিদি ভাই, তোর কথার মাথা মুন্ডু বুঝি নে। বিয়ে হলো না, অথচ ওই ছেলেটা তুই বর বউ হয়ে গেলি। দিদিমার কথা বলার ভঙ্গি শুনে হো হো করে হেসে ওঠে রূপান। তারপর বলে, যুগ পাল্টেছে দিদু, তুমি কি টিভি ফিভিও দেখো না? দেখি তো টিভি, তবে সবই কি আর বুঝি? আমার 4 ক্লাস বিদ্যে, তোদের মতো অত পাশ কি আর দিয়েছি যে সব জানতে বুঝতে পারবো? তা ওই ছেলেটার বাড়ি কোথায়? ওর বাবা মা আসবে না এ বাড়ি? না দিদু, ওই কেবল আসবে আমাকে নিতে, জবাব দেয় রূপান। তাছাড়া রাজ আর আমি তো এখন ওদের বাড়ি যাব না, ওদের বাড়ি মুম্বাই। আমি এখন যাব ওর সল্টলেকের ফ্ল্যাটে। এখন থেকে আমরা দুজন ওখানেই থাকব, একদম স্বামী স্ত্রীর মতন। সামান্য সলজ্জ ভঙ্গি উঁকি দিয়ে যায় রূপানের চোখে মুখে। ও জিন্স আর টপগুলো আলাদা করে গোছাতে থাকে, তারপর বলে, আচ্ছা দিদু, রাজকে কি তোমার জামাই হিসেবে পছন্দ নয়? না, সেরকম কথা নয়। ছেলেটা দেখতে শুনতে ভালো, উঁচু লম্বাও আছে, কিন্তু ও তো একদম বাংলায় কথা বলতে পারেন না। তাতে কি হয়েছে, হিন্দি আর ইংরেজি তো বলতে পারে। আর তাছাড়া হিন্দি বলতে আমার মোটেও অসুবিধা হয় না। দেখো না দিদু, কিছুদিনের মধ্যে রাজকে কেমন বাংলা বলে শিখিয়ে দিই। খুশিতে টকবক করতে করতে রূপান ঘর ছেড়ে বেরিয়ে যায়। বৃদ্ধা বিনোদবালা ভাবতে বসেন, তার নাতনি যা বলছে তা যদি সত্যি হয় তাহলে তো সাংঘাতিক ব্যাপার। বিয়ে না করে দুটি বয়স্কা ছেলে মেয়ে একসঙ্গে স্বামী স্ত্রী হিসেবে থাকা মানে তো অন্যায়। সমাজ মেনে নেবে এসব? মোটেও মানবে না কেউ, বরং সবাই দুর্নাম দেবে। এমনিতেই নাতনির চলন বলন তার একদম পছন্দ হয় না। যখনই দেখো সঙ্গে একজন করে ছেলে, জিজ্ঞেস করলে বলবে ও আমার বন্ধু। কেন রে বাবা, ছেলেদের সঙ্গে তোর এত বন্ধুত্ব পাতাবার দরকার কি? মেয়েদের সঙ্গে মেয়েদের বন্ধুত্ব হয় না? বিনোদবালা এ নিয়ে বেশ কয়েকবার বকাবকি করেছেন নাতনিকে, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। বরং নাতনি হেসে জবাব দিয়েছে, কেন গো দিদু, ছেলে বলে কি মানুষ নয়? কি যে সব জটিল কথাবার্তা! বিনোদবালা খেই হারিয়ে ফেলেন আধুনিকা নাতনি রূপানের সঙ্গে কথা বলতে গিয়ে। না, মেয়েটা মনে হচ্ছে এবার একদম গোল্লায় যাবে। যাই একবার খোকার সঙ্গে কথা বলে আসি। বৃদ্ধা পা টিপে টিপে তেতলা থেকে রেলিং ধরে ধীরে ধীরে নামতে থাকেন। ভারী শরীর, হাঁটুতে দীর্ঘদিনের বাতের ব্যথা। অমাবস্যা পূর্ণিমায় ব্যথা বাড়ে, তখন নড়াচড়া প্রায় বন্ধ। কোনো ওষুধেই বুঝি তেমন কাজ দেয় না। তখন তিনি ঈশ্বরকে ডাকেন, ঠাকুর আর কেন, এবার তুলে নাও, তোমার শ্রীচরণে ঠাঁই দাও ঠাকুর। বিনোদবালার ছেলে অর্থাৎ সুশোভন চট্টোপাধ্যায় পেশায় অধ্যাপক।
বন্ধু তার হাতে গোনা, মাত্র জনা তিনেক। তাও তাদের সঙ্গে নিয়মিত আড্ডা মারার সময় কিংবা ইচ্ছা তার বড় একটা হয় না। সঙ্গী বলতে বই, বই পড়তে অসম্ভব ভালোবাসেন তিনি। দিন নেই রাত নেই এই অক্ষরের সমুদ্রে বুঁদ হয়ে থাকতেই পছন্দ করেন তিনি। সুশোভনের এই বইপ্রীতি নিয়ে বিয়ের পর প্রথম প্রথম বহু অনুযোগ করেছেন তার স্ত্রী ঝিলাম, কিন্তু তাতে তার চরিত্রের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। শেষে হাল ছেড়ে দিয়েছেন। কোথাও কোনো অনুষ্ঠানে গেলে সুশোভন বড় অস্বস্তি অনুভব করেন। কারোর সঙ্গে আগ বাড়িয়ে আলাপ করা দূরে থাক, কেউ যেচে আলাপ করতে এলেও বেশিক্ষণ তার সঙ্গে কথাবার্তা চালাতে পারেন না তিনি। বরাবরই কম কথা বলার মানুষ, অত্যন্ত ধীর স্থির এবং সমাহিত। অথচ তাঁর স্ত্রী ছিলাম সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। কনভেন্টে পড়া উচ্চশিক্ষিতা ধনী ঘরের কন্যা তিনি। খুব চটপটে, আত্মমর্যাদা সম্পন্ন, খুব মিশুকে এবং কথা বলেন বড্ড বেশি। নিজের পছন্দ অনুযায়ী বিয়ে করার পক্ষপাতী ছিলেন, কিন্তু বাবা মার মনে দুঃখ দিতে চান না। বাবার পছন্দের পাত্র সুশোভনকে স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন হাসি মুখে। তবে তার স্বপ্ন ছিল তার স্বামী হবেন একজন ঝলমলে প্রাণবন্ত পুরুষ এবং তারও মতো হুল্লোড় প্রিয়। বিয়ের পরপরই রূপান চলে আসে, আর বছর দুয়েকের মধ্যেই ছিলাম সিদ্ধান্ত নেন যে তিনি এভাবে চার দেয়ালের মধ্যে বসে বসে নিজের জীবন নষ্ট করবেন না। চাকরি করবেন, নিজের যোগ্যতায় পায়ের তলায় তৈরি করবেন শক্ত জমি। সুশোভনকে তার মনের ইচ্ছা জানাতে তিনি বিন্দুমাত্র আপত্তি করেন না। বস্তুত সেরকম প্রকৃতির মানুষই তিনি নন, বরং বলেন, সে তো খুব ভালো কথা, বাড়ির বাইরে বেরোলে কাজের মধ্যে থাকলে তোমার মনটা ভালো থাকবে। আশ্চর্য! মাসখানেকের চেষ্টায় এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে রিসেপশনিস্টের কাজও জুটিয়ে ফেলেন ঝিলাম। আর তারপর থেকেই স্বামী স্ত্রী দুজন দুমেরুর বাসিন্দা। কেউ কারোর ব্যাপারে বেশি উৎসাহ প্রকাশ করেন না, পাছে তা ব্যক্তিগত গোপনতাকে আচমকা আঘাত করে ফেলে। বিনোদবালা ছেলের পড়ার ঘরে উকি মারেন, দেখেন যথারীতি টেবিলে পাহাড় প্রমাণ বইয়ের আড়ালে টেবিল ল্যাম্প জেলে, নাকের ওপর হাই পাওয়ারের চশমা ঝুলিয়ে উজ্জ্বল কান্তি টাকমাথা সুশোভন বইয়ে মুখ গুজে রয়েছেন। নিচু স্বরে তিনি ডাক দেন, খোকা। মাকে পড়ার ঘরে দেখে সুশোভন দারুণ বিস্মিত হন। তিনি উঠে দাঁড়িয়ে এগিয়ে এসে মার হাত ধরে চেয়ারে বসাতে বসাতে বলেন, তুমি আবার কষ্ট করে নেমে এলে কেন মা? আমাকে ডেকে পাঠালেই তো পারতে। বসো বসো। তারপর নিজে চেয়ারে বসেন। বিনোদবালা বলেন, আরে একটু হাঁটা চলা করা ভালো, ডাক্তার বলেছে। তাই সব কি শুনছি রে বাবা? রূপার নাকি কাল থেকে ওর কোন এক বন্ধুর বাড়ি গিয়ে থাকবে। হ্যাঁ, সেরকমই তো শুনলাম। স্বভাবসিদ্ধ ধীর কণ্ঠে জবাব দেন সুশোভন। বলছে যে ওরা নাকি স্বামী স্ত্রীর মতন। কথা সম্পূর্ণ করতে পারেন না বিনোদবালা, কোথায় যেন বাধে। হ্যাঁ, একে লিভ টুগেদার বলে মা, ওসব তুমি বুঝবে না, জবাব দেন সুশোভন। তুই তুই এসবে রূপুকে মত দিলি? সুশোভন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান, এগিয়ে যান জানলার দিকে। জানলার গ্রিল ধরে দৃষ্টি মেলে দেন নীল আকাশের বিস্তারে। তারপর ধীরে ধীরে বলেন, এ বাড়িতে আমার মতামতের কি দাম আছে মা? তোমার বৌমা রূপানের প্রস্তাবে অমত করেনি। তুই না রূপুর বাবা, মেয়ের উপর তোর কোনো অধিকার নেই। বিনোদবালা যথাসাধ্য চেষ্টা করেন। তোমাকে মিথ্যে বলবো না মা, মন থেকে আমি মোটেও এসব মেনে নিতে পারিনি, ব্যথিত কণ্ঠে জবাব দেন সুশোভন। এ নিয়ে তোমার বৌমার সঙ্গে যে একেবারেই কথা হয়নি তা নয়। সব শুনে বৌমা কি বলল? বলল রূপান বড় হয়েছে, লেখাপড়া শিখেছে, চাকরি করছে, নিজের ভালো মন্দ বোঝার মতন বয়স ওর যথেষ্ট হয়েছে।
ও যখন ডিসিশন নিয়েছে রাজের সঙ্গে লিভ টুগেদার করবে, সেখানে আমি বাধা দেবার কে? রূপানের বিষয়ে ঝিলামের সঙ্গে সুশোভনের যে প্রকৃত কথোপকথন হয়েছিল তা অনেক বিস্ফোরক। সেসব বলে সুশোভন তার বৃদ্ধা মায়ের হৃদয় ভারাক্রান্ত করতে চান না। বাচ্চা মেয়ে এভাবে অন্য ছেলের সঙ্গে গিয়ে থাকলে লোকে কি বলবে? কি রে, চুপ করে আছিস কেন? একবার ভেবে দেখেছিস? গলায় উদ্বেগ স্পষ্ট। মা, আইন বলছে মেয়েরা 18তে অ্যাডাল্ট হয়। রূপানের এখন 21। ও যদি নিজে থেকে ঘর ছেড়ে ওই ছেলেটির সঙ্গে থাকতে চায়, আমাদের বাধা দেবার অধিকার নেই। তাছাড়া ওর মা বরাবরই নারী স্বাধীনতায় বিশ্বাসী। ছোটবেলা থেকে রূপানকেও নিজের মতন করে গড়েছে। মেয়ের ভাবনা চিন্তাকেও প্রশ্রয় দেবে, সেটাই স্বাভাবিক। আমার মতামতের মূল্য সেখানে কতটুকু? না বাবা না, এসব আমার মোটেই ভালো ঠেকছে না। তুই রূপুকে বোঝাবার চেষ্টা কর। আমরা বোকাশোকা মুখ্য মানুষ, তবু মনে হচ্ছে এতে ওর ভালো হবে না, হতে পারে না। আমি বুঝিয়েছি মা, অনেক বুঝিয়েছি রূপুকে। এসব কালচার আমাদের নয়। এসব তুমি করতে যেও না মা, এতে তোমার বিপদ হতে পারে। কিন্তু ওর সে এক গো। বাবা, নিজের ভালো নিজে বোঝার মতন বয়স আমার হয়েছে। তুমি অহেতুক চিন্তা করছো। রাজের সঙ্গে থেকে যদি ভালো লাগে তবে হয়তো একদিন আমি ওকেই বিয়ে করব। কিন্তু বিয়ের আগে ছেলেটাকে একবার বাজিয়ে দেখে নেব না? আর তার জন্য এক ছাদের তলায় একসঙ্গে থাকা খুব প্রয়োজন। দুজন দুজনকে ভালো করে জানতে চিনতে হলে এর থেকে ভালো উপায় নাকি আর নেই? সব শুনে বিনোদবালা হতভম্ব হয়ে পড়েন। এরকমটা যে হতে পারে এ তিনি স্বপ্নেও ভাবতে পারেন না। শেষ অস্ত্র হিসেবে তিনি বলেন, তোদের কাগজপত্রে কিসব বিয়ে টিয়ে হয়, ওগুলো অন্তত ওদের করতে বল, একটু বোঝা। দীর্ঘশ্বাস ফেলে সুশোভন বলেন, বলে দেখব। তুমি এখন একটু বিশ্রাম নাও মা, ওসব নিয়ে দুশ্চিন্তা করো না। যা হবার তা হবে। চলো তোমাকে এগিয়ে দিই। বলে তিনি মায়ের হাত ধরে এগিয়ে যান। খাবার টেবিলে বসে খেতে খেতে সুশোভন প্রশ্ন করেন, মামুনি, তোর জিনিসপত্র গোছগাছ হয়ে গেছে? হ্যাঁ পাপান, তাছাড়া আমি তোমাদের ছেড়ে বেশি দূর তো যাচ্ছি না। আনোয়ার সাথে কি সল্টলেক আর কতটুকু, আমি যখন খুশি চলে আসবো। দেখো, তুমি নিজে ড্রাইভ করতে যেও না আবার, তোমার হাত মোটেও ভালো নয়। আমি 1 মাসের মধ্যে সেট করে নেব, তোমরা চিন্তা করো না। আর লাইসেন্স তো আমাকে এমনি এমনি দেয়নি, রীতিমতো পরীক্ষা নিয়েই দিয়েছে। সল্টলেকে প্রচুর ফাঁকা রাস্তা, হাত সেট করার যথেষ্ট সুযোগ। ভোরের দিকে বেরোবো ক্ষণ। হ্যাঁ রে মা, তুই আর রাজ যে লিভ টুগেদার করতে চলেছি সে কথা রাজের বাড়ির লোকজন জানে? এই প্রশ্ন আমি ওকে কখনো করিনি পাপান। ইনফ্যাক্ট ও নিয়ে আমি বিশেষ ইন্টারেস্টেডও নই। আমরা দুজনেই অ্যাডাল্ট, দুজনেই আর্ন করি। স্বইচ্ছায় লিভ টুগেদারে আগ্রহী হয়েছি, এর মধ্যে গার্জেনরা আসছে কোথায়? ও তুই বুঝবি না মা, সময় এলে বুঝবি। যাকগে, যা বলছিলাম, আমার মনে হয় তোরা কাগজে কলমে রেজিস্ট্রিটা অন্তত করে রাখতে পারিস। ধমকে ওঠেন ছিলাম। সুশোভন, মাঝে মধ্যে তুমি এমন ব্যাকডেটেড কথা বলো না। রেজিস্ট্রি ম্যারেজ ইজ দ্য রিয়েল ম্যারেজ। সেটা যদি হয়ে গেল তাহার বাকি থাকলো কি? আর তাতে রূপান রাজি থাকলেও রাজও যে রাজি থাকবে তার কোনো নিশ্চয়তা আছে? ছেলেটা হয়তো এসব শুনে লিভ টুগেদারই বেঁকে বসবে। কিন্তু তুমি যতই বলো এ ব্যাপারে আমার মন মোটেও সায় দিচ্ছে না। তা সায় দেবে কেন? যা কিছু প্রগ্রেসিভ, যা কিছু অ্যাডভান্সড, এসব কোনোদিনও তোমার পছন্দ হয়েছে? যত সব সেকেলে ধ্যান ধারণা। বিরক্ত হন ছিলাম। সুশোভন কথা বাড়াতে চান না, তবু কেন কে জানে বলেন, একবার ভেবে দেখতে পারতে তোমরা দুজনই।
ব্যাপারটা তুমি বরং আরো একবার ভেবে দেখার চেষ্টা করো। অমন ভালো ছেলে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, 24 বছর বয়সেই ওর কোম্পানি ওকে বছরে 18 লাখ টাকা স্যালারি দিচ্ছে। একবার ওর ভবিষ্যৎটা ভাবো। ছেলেটাকে ঠিকমতো সাইজ করতে পারলে মেয়ে তোমার রানীর হালে থাকবে। আর ওর বাড়ির ব্যাকগ্রাউন্ড যা শুনেছি তা যদি সত্যি হয়, উফ, আমি ভাবতে পারছি না। ওদের বাড়ি সম্পর্কে কি শুনেছ? ওরা ইনফ্যাক্ট মাল্টিমিলিয়নার। বিলিয়নার হবো অস্বাভাবিক নয়। শুনেছি ওদের 8-10টা ইন্ডাস্ট্রি আছে। কিরে মা, তুই কি এসব দেখি ছেলেটির সঙ্গে লিভ টুগেদারে যাচ্ছিস? পাপান, প্লিজ তুমি অন্তত মায়ের ভিউজ নিও না। আমি আর রাজ দুজনকে পছন্দ করি, ব্যাস, এর বেশি কিচ্ছু না। মানি ডাজন্ট প্লে আ ভাইটাল রোল টু মি। ইনফ্যাক্ট ওসব নিয়ে মায়ের মতো অত গভীর ভাবনা চিন্তাও আমি করিনি। এখনো পর্যন্ত যা দেখেছি রাজ খুব কেয়ারিং, অন্তত আমার ব্যাপারে। আচ্ছা, একটু ভেবে বলতো তোদের আলাপ ঠিক কতদিনের? মাটনের টুকরো মুখে পড়ে চিবোতে চিবোতে রূপান সামান্য ভেবে বলে, তা মাস 6 হবে। এক ডিস্কো থেকে আলাপ ওর সঙ্গে। একজন মানুষকে চেনার পক্ষে 6 মাস সময় কি তোর যথেষ্ট বলে মনে হয়? তুমি কি বলেছিলাম? তুমি থামো তো। ছটকা মারেন ছিলাম। চেনা জানার জন্যই তো এই ব্যবস্থা। প্রথমে কি লোকে এসে বিয়ের জন্য প্রপোজ করবে তোমার মেয়েকে? দুজন দুজনের কাছে আসবে, পরস্পরকে জানবে, বুঝবে, তবে না বিয়ে। এখনকার নতুন প্রজন্মের ভাবনা চিন্তা তোমাদের সঙ্গে মিলবে না। যা জানো না তা নিয়ে কথা বলতে এসো না। রূপান বাধা দেয়। মাম্মা, তুমি পাপানকে অমন ভাবে বলো না। পাপান তো বলবেই, বিকজ হি লাভস মি, দ্যাটস ওয়াই হি ইজ অ্যাংশিয়াস অ্যাবাউট মি। খাওয়া শেষ করে উঠে দাঁড়ায় রূপান। সুশোভনকে এক হাতে জড়িয়ে ধরে গালে গাল রাখে। তারপর হেসে বলে, মাই সুইট পাপান। হাত ধুতে যায় বেসিনে। ঝিলাম তবু নিরস্ত হন না, বলেন, পাপান তোমাকে ভালোবাসে বুঝলাম, কিন্তু হি মাস্ট বি প্র্যাকটিক্যাল অলসো। আজকের জেনারেশন কি চাইছে, কি ভাবছে, হি মাস্ট নো অল দিস থিংস। তাছাড়া যে কোনো বড় ব্যাপারে স্টেপ বাই স্টেপ এগোনো উচিত, সেটা অন্তত তোর জানা উচিত। তাহলে মেয়ের বিয়ের প্রথম পদক্ষেপ হিসাবে এটা তোমাদের সুচিন্তিত যৌথ প্রয়াস, তাই তো? খাওয়া শেষ করে উঠে দাঁড়ান সুশোভ। ইস্যু ইজ সিম্পলি ডিসকাস্টিং বলে ওঠেন ছিলাম। মুখে অদ্ভুত বিকৃতি জেগে ওঠে। হ্যালো রাজ, তুমি কটায় ফ্রি হচ্ছ? এখন ঘড়িতে কিন্তু পাক্কা 6:40। রাজ জবাব দেয়, 7:30 आगे नয়। तुम्हें एक खुशखबरी देना है मुझे। कहाँ खाना खाओगी बोलो? बहुत खुश लग रहे हो आज। ব্যাপার কি? সারপ্রাইজ ইনক্রিমেন্ট? এখন বলবো না, বলবো রাতে। তোমাকে 7:45 পিক আপ করবো অ্যাজ ইউজুয়াল। বাই। ফোন কেটে দেয় রাজ। রূপান ভাবতে থাকে কি এমন আনন্দের খবর দিতে চায় রাজ। গলায় তো খুশি উপচে উঠছে ওর। আজ আমারও বলার কিছু আছে, কিন্তু বলবো কিভাবে? তাছাড়া বিষয়টাও কিভাবে নেবে তাও ভাবার ব্যাপার। গত কয়েক মাস রূপান আর রাজ আক্ষরিক অর্থে কেবল উড়েছে। আজ এর বাড়ি পার্টি তো কাল ওর। আজ বেড়াতে যাচ্ছে তো কাল ডিস্কো থেকে। আজ ক্লাব তো কাল ও ক্লাব। শপিং শপিং আর শপিং। রাজের এক অভ্যাস হলো লেট নাইট অব্দি ক্লাবের সময় কাটানো। অবশ্য প্রায় সবসময় রূপানোর সঙ্গে থাকে। সব জায়গায় একে অপরকে পরিচয় করিয়ে দেয় বন্ধু হিসাবে। ক্রমাগত বন্ধুর সংখ্যা বাড়ে, পরিচিতি বাড়ে। বন্ধুদের ফ্ল্যাটে ডেকে পার্টি থ্রো করতে হয়। সকালে দুজন একসঙ্গে ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। রূপানকে ওর অফিসে ড্রপ করে রাজ গাড়ি নিয়ে চলে যায়। দুজনেরই অফিস সল্ট লেকে, ফলে খুব একটা অসুবিধা হয় না।
কখনো কখনো রূপান রাজের অন্য গাড়িটা নিয়ে নিজেই ড্রাইভ করে অফিসে যায়। দুপুরে অফিসে লাঞ্চ, রাত্রে বাইরে খেয়ে একসঙ্গে বাড়ি ফেরে। দুজন তখন প্রায় মত্ত অবস্থায় থাকে। সামান্য ফ্রেশ হয়ে ঝাঁপ দেয় বিছানায়। এই একটা ব্যাপারে রাজ খুব রেগুলার এবং বেপরোয়া। বেশিরভাগ সময়ই ও স্বাভাবিকতাকে ক্রস করে যায়। রূপান এ ব্যাপারে ওকে প্রশ্ন করায় রাজ জবাব দিয়েছিল, কলেজ में मेरा कंपलसरी एडिशनल था अप्लाइड बीएफ। রূপানও যে ব্যাপারটা এনজয় করে না তা নয়। মাঝে মধ্যে রূপান ভাবে রাজ কি পারফেক্ট। মায়ের সঙ্গেও বিষয়টা নিয়ে রূপান আলোচনা করেছে একদিন। মায়ের জবাব, ভ্যারাইটি ইজ দ্য স্পাইস অফ লাইফ মাই বেবি, এনজয় ইয়োরসেলফ। যেভাবেই হোক ওকে তোমার মুঠোয় নাও। চেষ্টার কসুর করে না রূপান ওকে নানান স্বপ্ন দেখাবার। নিজের স্বভাবের বিরুদ্ধে গিয়ে ওর সেবা যত্নে আগ্রহী হয়, যাতে রাজ বুঝতে পারে ও কতটা কেয়ারিং। ভবিষ্যতের জন্য সেভিংস কতটা জরুরি তা বারবার বোঝায়। কিন্তু রাজ ওসবে খুব একটা ইন্টারেস্টেড বলে মনে হয় না। ওর যাবতীয় ইন্টারেস্ট কেবল জীবন যৌবন উপভোগে। ক্লাব বা ডিস্কো থেকে ওর বেপরোয়া খরচপাতির অভ্যাস দেখে ওর কেরিয়ার এবং ফ্যামিলি সম্বন্ধে জেনে সোসাইটির অন্যান্য বাটারফ্লাইরা ওকে কবজা করার ধান্দায় লেগে পড়েছে। রূপানার কত সামলাবে? ইদানিং নিতাপুরী নামে একটা মেয়ে তো রীতিমতো হাত ধুয়ে পিছনে পড়ে গেছে। ব্যাপারটা রাজও প্রশ্রয় দেয়। এ নিয়ে বেশ কয়েকবার কথা কাটাকাটি হয়েছে দুজনের মধ্যে। রূপান জানতে পেরেছে নিতা ওকে প্রায় ফোন করে। রূপানের মনে হয় ও হাঁপিয়ে উঠেছে। এভাবে তার পক্ষে রাজকে আগলে রাখা অসম্ভব। ও যে ক্রমশ নানা দিক থেকে চাপের মধ্যে পড়ে যাচ্ছে সেটা অনুভব করতে পারে। আচমকা মোবাইলে রিং হয়। রূপান ঘড়ির দিকে তাকায়। 7:45। ও অফিসের কাজ আগেই সেরে রেখেছিল। ফোন আসাতে সামনের কলিগ দু একজনকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ে। গাড়ি নিয়ে রাজ অপেক্ষা করছিল। দরজা খুলে দিলে রূপান ওর পাশে এসে বসে। মিষ্টি হেসে রূপান রাজকে বলে, আপ খুশখবরি শোনাও। রাজও মৃদু হেসে বলে, अभी नहीं बाद में, पहले बोलो कहाँ खाना खाओगी। अपना फ्लैट में। জবাব দেয় রূপান। বিস্ময়ে ভুরু কুঁচকে ওঠে রাজের। মতলব? হ্যাঁ, আজ আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাব। ঘরে তো ড্রিঙ্কস আছেই। দুজনে ড্রিঙ্কস নেব, নাচবো, দারুণ এনজয় করব, সব করব, তবে আমাদের ফ্ল্যাটে, বাইরে কোথাও না। আই প্রমিস ইউ উইল লাইক ইট। কি মনে হতে রাজ বলে, ওকে দেন, অ্যাজ ইউ ডিজায়ার। পরিকল্পনা মাফিক ওরা ভালো রেস্তোরাঁ থেকে বেশ কিছু খাবার দাবার কিনে নিজেদের ফ্ল্যাটে ফেরে। বাথরুমে ঢুকে ফ্রেশ হয়, জামা কাপড় বদলায়। রাজ দুজনের ড্রিঙ্কস বানায়। মিউজিক সিস্টেমটা অন করতে গিয়ে কি মনে হয় অন না করেই সোফায় বসে পড়ে। বড় লাইট নেভায়, সবুজ রাতবাতি জ্বালে। পাশের রুমে রূপান হালকা প্রসাধন সারে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাইট ড্রেস খুলে গোটা দেহের দিকে একবার তাকায়। রাজ রঙিন অন্তর্বাস পছন্দ করে। লাল ব্রা ফেটে বেরিয়ে আসতে চাইছে। বক্ষ সৌন্দর্য কাভড কোমল লাল প্যান্টি থেকে নেমে গেছে দীঘল সুঠাম দুটি পা। তলপেটের দিকে চোখ পড়তেই দৃষ্টি আটকে যায় ওর। শরীরে কেমন শিরশিরানি জাগে। ও ঘর থেকে রাত চেঁচায়, ক্যা হুয়া, ইতনি দের করতি হো কিউ? উফ, এই একটা ছেলে, একটু তর্স হয় না কিছুতে। নিজের মনেই বলে রূপান। আতি হুঁ, জবাব দেয় জোরে। দ্রুত শরীরে সুগন্ধি স্প্রে করে রূপান। মনে পড়ে রাজ বলে, এক বাত ইয়াদ রাখনা রূপান, a girl is not judged by her body, but by her sensuality. মৃদু হাসে রূপান।
দুষ্টু ছেলে, আজ বোঝাবো তোমাকে মজা। পাশের ঘরে ঢুকে ড্রিঙ্কসের গ্লাস তুলে সোফায় বসে রূপান। ততক্ষণে রাজের দুপেগ শেষ। সবুজ আলোতে বেশ একটা মোহময়ী পরিবেশ। রাজ প্লাজমা টিভিতে ব্রিটনি স্পিয়ার্স চালিয়েছে। সোফায় বসে পা নাচাতে নাচাতে বলল, "She is so sensuous." Greater than Madonna? Of course, Madonna is too old now. কিন্তু এই সেদিনও তুমি ম্যাডোনার ফ্যান ছিলে। ছোড়ো ইয়ার, কাম অন, লেট আস ডান্স। এই বলে রাজ উঠে এসে হাত ধরে রূপানকে দাঁড় করায়। মিউজিকের সঙ্গে নিজস্ব ভঙ্গিতে ছন্দ মেলাতে চেষ্টা। খানিক নাচার পর হাঁফ ধরে। দ্রুত ড্রিঙ্কস নেয় ওর গলা ভেজাতে। রূপান বলে, একটু দাঁড়াও, খাবার নিয়ে আসি। মাইক্রোওভেনে ফ্রাইড আইটেমগুলো রাখা ছিল। সস প্লেটে ঢেলে ওগুলো নিয়ে আসে রূপান। এগিয়ে দেয় রাজের দিকে। রাজ এক টুকরো কাবাব মুখে পুরে ওর গাল টিপে আদর করে। ও ডার্লিং, ইউ আর সো সুইট। কি করে জানলে যে আমি সুইট? টেস্ট কিয়া না। অর্থপূর্ণ দৃষ্টিতে জবাব দেয় রাজ। রূপানের দ্বিতীয় পেগ শেষ হলে রাজ জোর করে ওকে টেনে নেয়। তবে এবারের মিউজিক সফট। নাচের তালে তালে ক্রমশ ঘনিষ্ঠ হয় ওরা। একসময় রিমোট টিপে টিপে বন্ধ করে রাজ। রূপানকে ডিভানে ঠেলে দেয়। রূপানের মনে পড়ে মায়ের ইনস্ট্রাকশন। রূপান, যা কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা সব বিছানাতেই বলবে, কারণ তখন ছেলেদের মন নরম থাকে। রূপান বুঝতে পারে না এক্ষেত্রে কথাটা এক্ষুনি বলা ঠিক হবে কিনা। বললেও কিভাবে বলা উচিত? না, নাইট বাল্বটাও নিভিয়ে দেয়া যাক। রাজ মৃদু প্রতিবাদ করতে যায়। নিজের ঠোঁট দিয়েও ঠোঁট বন্ধ করে রূপান। একটা সময় শান্ত হয় শরীর। রূপান রাজের বুকের উপর শুয়ে বলে, আজ তোমাকে আমার বলার কিছু ছিল, তবে আগে তোমার খুশির খবরটা বলো। রাজ ওর নগ্ন পিঠে হাত বোলাতে বোলাতে বলে, मुझे प्रमोशन मिला, सीनियर एग्जीक्यूटिव बन गया मैं। माई सैलरी विल बी डबल। परसों मुंबई ज्वाइन करना है मुझे। চমকে উঠে বসে রূপান। তার মানে আমি আমি কি করব? তুমি চাকরি ছেড়ে দাও, আমার সঙ্গে চলো, আদারওয়াইজ ইউ ক্যান স্টে হিয়ার। আমি মাঝে মধ্যে আসবো, তুমিও যাবে ওখানে। রূপানের মুখে কথা সরে না। অন্ধকারে বসে থাকে পাথরের মতো। কি বলা উচিত ভেবে পায় না। রাজ বলে, মেরা তারক্কি সে তুম খুশ নেই হো? ঠিক তা নয়, তবে ভেবে পাচ্ছি না আমার চাকরি ছাড়াটা ঠিক হবে কিনা। ও কথা পরে ভাববে, এখন বলো তোমার কি বলার আছে আমাকে। রূপান চুপ করে থাকে। অন্ধকারেও কথাটা বলতে কোথায় যেন বাঁধো বাঁধো থাকে। রাজ ওকে ধাক্কা দেয়। ক্যা হুয়া, বাতাও। রাজ রাজ আই এম ক্যারিং। তড়াক করে লাফিয়ে উঠে বসে রাজ। মতলব? আর ইউ শিওর? ইয়েস, 100%। আই থট ইউ আর স্মার্ট। উত্তেজনা দমন করতে সিগারেট ঠোঁটে লাগায় রাজ, বাট কথা শেষ করে না। রূপানের দিকে পিঠ রেখে বসে ঘন ঘন সিগারেট টানতে থাকে রাজ। একটু পরে ঠোঁটে সিগারেট চেপে কঠোর স্বরে বলে, দেন গেট ইট অ্যাবর্টেড। রাজ, শুড আই কিল মাই চাইল্ড? রাজ এবার দাঁতের দাঁত চেপে রূপানের দিকে ফিরে বলে, our first condition for live together was to avoid an issue, याद है? वकील के सामने हमने पेपर्स भी तैयार किए थे। But I am not alone responsible for it. You are talking like a girl of 18th century.
ইউ কান্ট ডু দিস। রূপান ওর একটা হাত ধরে বলে। এক ঝটকায় রূপানের হাত সরিয়ে দেয় রাজ। সিগারেট হাতে উঠে যায় উত্তর না দিয়ে। খোলা দরজার উপর এক হাত তুলে সামান্য হেলান দিয়ে দাঁড়ায়। ওপাশে ব্যালকনি। সিগারেটে জোরে টান মেরে কেটে কেটে বলে, ইটস ইয়োর প্রবলেম বেবি, ফেস ইট ইয়োরসেলফ। টুমরো আই শ্যাল বি লিভিং ক্যালকাটা। রূপান কোনো কথা বলতে পারে না। কেমন যেন অসহায় বোধ করে সে। সম্পূর্ণ নগ্ন রূপান একঘর অন্ধকারে টিফানে বসে ব্যালকনির দরজার দিকে চেয়ে, দরজায় রাজের দেহ সিলুয়েটে হিমায়িত। রূপানের মনে হয় ঘরের যাবতীয় অন্ধকার ঘনীভূত হয়ে রাজের অবয়ব নিয়েছে। ওই পুরুষ শরীরে এই ঘরের প্রাত্যহিক একত্র বেঁচে থাকায় এতটা অন্ধকার জমাট বেঁধেছিল। এখানেই শেষ হল বিপ্লব মজুমদারের লেখা অন্ধকারের অবয়ব। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন।